মাঝ আকাশে তখন বিমানের ইঞ্জিনটা শেষবারের মতো গর্জন করে থেমে গেল। তখন পাইলটের সামনে দুটি পথ ছিল, হয় বালুর সমুদ্রে জীবন্ত সমাধি নেওয়া, না হয় অসম্ভবকে সম্ভব করার এক শেষ চেষ্টা। সাহারা মরুভূমির তপ্ত বালুতে আশ্রে পড়া এক টুকরো লোহা আর 12 জন মানুষ, যাদের কাছে না আছে পর্যাপ্ত জল, না আছে বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ। চারিদিকে শুধু মাইলের পর মাইল, খা খা রোদ্দুর। সবাই যখন মরার জন্য প্রহণ গুনছে, ঠিক তখনই একজন বলে উঠল, আমরা এই ধ্বংসস্তূপ দিয়েই আবার উড়ব। কি পাগল মনে হচ্ছে? হয়তো, কিন্তু যখন বাঁচার আর কোনো রাস্তা থাকে না, তখন মানুষ কতটা ভয়ঙ্কর জেদি হয়ে উঠতে পারে তার জলজ্যান্ত প্রমাণ এই গল্পটা। আজকের ভিডিওতে আমরা দেখব সেই অবিশ্বাস্য লড়াই, যেখানে স্রেফ ভাঙা বিমানের ডানা দিয়ে তৈরি হয়েছিল এক নতুন আকাশ ছোঁয়া গল্প। তাহলে চলুন শুরু করা যাক। হে গাইজ, আমি পারভেজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড এই ভিডিওতে আমি 2004 সালের রিমেক ফ্লাইট অফ দ্য ফোনিক্স সিনেমাটিকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মঙ্গোলিয়ার এক বিশাল মরুভূমি। এটি পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মরুভূমি। এখানে একটি কোম্পানি আসে তেল উত্তোলনের উদ্দেশ্যে, কিন্তু পরে জানা যায় যে তাদের কাছে যে তথ্য ছিল সেটা ভুল। এই এলাকা আসলে কোনো তেল নেই। এই কারণে তারা সবাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সবাইকে ফিরে নেওয়ার জন্য সেখানে একটি বিমান পাঠানো হয়। বিমানের পাইলটের নাম ছিল ফ্র্যাঙ্ক, তার সঙ্গে ছিল একজন কো পাইলট। তারা মরুভূমিতে থাকা সব সরঞ্জাম ও কর্মচারীদের নিয়ে এখান থেকে বেইজিং এর উদ্দেশ্যে রওনা দেবে। সবাই বিমানে উঠে বেইজিং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে, কিন্তু হঠাৎ করেই এই বিশাল মরুভূমির মাঝে ভয়ঙ্কর এক বালু ঝড় শুরু হয়ে যায়। ফ্র্যাঙ্কের কো পাইলট জিজ্ঞেস করে যে এখন তাদের কি করা উচিত। ফ্র্যাঙ্ক জানায় যে যদি তারা এখন ফিরে যায় তাহলে আবার উড়ার জন্য জ্বালানির অপেক্ষা করতে হবে, কারণ এই মুহূর্তে তাদের কাছে অতিরিক্ত ফুয়েল নেই। সেই অপেক্ষা কত সময় লাগবে সেটাও কেউ জানে না, তাই সামনে এগোনো ছাড়া তাদের আর কোনো উপায় নেই। কিন্তু ফ্র্যাঙ্ক বালু ঝড় এড়াতে বিমানটিকে আরো উপরে উঠানোর চেষ্টা করে, কিন্তু সমস্যা ছিল বিমানটি অতিরিক্ত বোঝাই ছিল, ফলে তারা পুরোপুরি ঝড়ের মধ্যে আটকা পড়ে। তারা রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সিগন্যাল পাওয়া যায় না। বালির কারণে বিমানের একটি ইঞ্জিনও নষ্ট হয়ে যায়। ফ্র্যাঙ্ক বাধ্য হয়ে জানায় যে তাদের জরুরি অবতরণ করতে হবে। সে ধীরে ধীরে বিমানটিকে নিচে নামাতে শুরু করে, কিন্তু অবতরণ মোটেও সহজ ছিল না, কারণ সামনে কিছুই দেখা যাচ্ছে না। বিমানটি আরো নিচে নামতেই হঠাৎ এর পিছনের একটি অংশ পাথরের সঙ্গে ধাক্কা খায়। এর পিছনের দরজা খুলে যায় এবং একজন যাত্রী বাইরে ছিটকে পড়ে মারা যায়। এরপর বিমানটি মরুভূমির বালির উপর গিয়ে পিছলে অনেক দূর গিয়ে থামে। বিমান থামার পর তারা দেখে আরো 2 জন যাত্রী সেখানে মারা গেছে, কিন্তু তখনও তারা বাইরে যেতে পারে না, কারণ বাইরে চলছে ভয়ঙ্কর ঝড়। ঝড় থামার পর দেখা যায় যে পুরো বিমানটি বালির নিচে চাপা পড়ে গেছে। তবে কয়েক ঘন্টা পর বাতাসের বালি উড়ে গেলে বিমানটি আবারও দৃশ্যমান হয়। সবাই বাইরে বেরিয়ে আসে এবং খাবার ও পানি সরবরাহ পরীক্ষা করতে থাকে। তারা জানতে পারে যে তাদের কাছে প্রায় 1 মাসের খাবার ও পানির মজুদ রয়েছে। এদের মধ্যে একজন ব্যক্তি বলে যে সে হেঁটে এখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু বাস্তবে এখান থেকে বেরোতে হলে তাদের প্রায় 200 মাইল পথ পাড়ি দিতে হবে। তাছাড়া তারা আর মঙ্গোলিয়ায় নেই, তারা এখন চীনের কোনো এক অজানা এলাকায় রয়েছে, কিন্তু তাদের তো সঠিক অবস্থান জানা নেই আর রেডিও কাজ করছে না। তবুও সেই ব্যক্তি বলে যে সে ম্যারাথন দৌড়েছে, হাইকিং ও ট্রেকিং এর অভিজ্ঞতা আছে, সে পারবে। তাকে জানানো হয় যে এখন জুলাই মাস আর মরুভূমিতে জুলাই সবচেয়ে ভয়ঙ্কর গরমের সময়। তুমি যদি 1 গ্লাস পানি পান করো, কয়েক মিনিটের মধ্যেই ঘামের মাধ্যমে শরীর থেকে 10 গ্লাস পানির সমান তরল বেরিয়ে যাবে। সে বলে যে সে শুধু রাতের বেলায় হাঁটবে। তখন তাকে জানানো হয় যে তাতেও কোনো লাভ হবে না, কারণ এখানকার পাহাড়গুলো চৌম্বকীয়, এখানে কম্পাস কাজ করে না, ফলে সে বারবার একই জায়গায় ঘুরে ফিরে আসবে। তখন সে বুঝতে পারে এই মুহূর্তে একা এখান থেকে বেরোনো সম্ভব নয়। সেই রাতেই সবাই যখন বিমানের ভেতরে ঘুমাচ্ছিল, বাইরে আবারও ঝড় শুরু হয়। তখন ডেভিস নামের একজন ব্যক্তি টয়লেট করার জন্য বাইরে যায়। ফেরার পথে তার পা একটি পাথরে ধাক্কা খায় এবং সেই বালির উপর দিয়ে গড়িয়ে নিচের দিকে চলে যায়। ঝড়ের মধ্যে চারপাশের কিছুই দেখা যাচ্ছে না। সে পথ হারিয়ে ফেলে, যদিও সে সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু কেউই তার চিৎকার শুনতে পায় না। পরদিন সকালে সবাই ঘুম থেকে উঠে দেখে যে তাদের একজন সঙ্গী ডেভিস নিখোঁজ। তারা চারদিকে তাকে খুঁজতে থাকে, কিন্তু তার কোনো খোঁজ মেলে না, কারণ সে ইতিমধ্যেই বালির নিচে চাপা পড়ে গেছে। এই ঘটনায় সবাই গভীরভাবে হতাশ ও উদ্বিগ্ন হয়ে পড়ে। এই অবস্থায় দলের একজন নারী পাইলট ফ্র্যাঙ্কের কাছে যায়। সে ফ্র্যাঙ্ককে জিজ্ঞেস করে যে কেউ কি তাদেরকে বাঁচাতে আসবে, সেই সম্ভাবনা কত শতাংশ। ফ্র্যাঙ্ক উত্তর দেয় যে মাত্র 5% সম্ভাবনা রয়েছে। ফ্র্যাঙ্ক আরো বলে যে তারা এখান থেকে বেরিয়ে যেতে পারবে না, কারণ তারা মরুভূমির ঠিক মাঝখানে আটকে আছে। তাদের
কাছে খাবার ও পানি খুব সীমিত রয়েছে। এত কম খাবার ও পানি নিয়ে যদি তারা হাঁটা শুরু করে তাহলে দুদিনের মধ্যেই সব শেষ হয়ে যাবে আর কেউই বেঁচে থাকবে না। যদিও কেউ এসে তাদেরকে খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম, তবুও ফ্র্যাঙ্ক নিজেকে আশাবাদী বলে মনে করে। সে বলে তাদের এখানেই অপেক্ষা করা শ্রেয়। সময়ের সাথে সাথে বাইরের লোকজনের আশাও ভেঙে যেতে শুরু করে। তারা বুঝতে থাকে হয়তো কেউই তাদের উদ্ধার করতে আসবে না। এই কারণে দলের দুজন সদস্য এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সঙ্গে কিছু পানি নিতে চায়। ঠিক তখনই ফ্র্যাঙ্ক বলে ওঠে যে এখান থেকে কেউ পানি নিয়ে যেতে পারবে না। পানি নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিও হয় আর সেই ধাক্কাধাক্কিতে পানি মাটিতে পড়ে যায়। এ সময় এলিট নামের এক ব্যক্তি এগিয়ে আসে। সে বলে যে তার কাছে এমন একটি পরিকল্পনা আছে যা সবার প্রাণ বাঁচাতে পারে। সে জানায় যে সে কদিন আগেই এই ধরনের বিমান পর্যবেক্ষণ করেছে এবং তারা চাইলে এই ভাঙা বিমানটিকেই মেরামত করে আরেকটি বিমান তৈরি করতে পারে। ফ্র্যাঙ্ক তাকে জিজ্ঞেস করে যে সে বিমানের ব্যাপারে কতটা জানে। এলিট জানায় যে সে আগে বিমানের ডিজাইনের কাজ করত। আসলে এলিট সম্পর্কে কেউ তেমন কিছু জানতো না, কারণ সে সেই কোম্পানির কর্মী ছিল না যারা মঙ্গোলিয়ায় তেল খননের কাজ করতে এসেছিল। একদিন হঠাৎ করে সে সেখানে হাজির হয় এবং প্রায় 2 বছর ধরে তাদের সঙ্গেই ছিল। এলিটের এই পরিচয় জানার পর সবাই অবাক হয়ে যায়, কিন্তু একই সঙ্গে তাদের মনে নতুন করে আশার আলো জ্বলে ওঠে। সবাই প্রস্তুত হয়ে যায় তাদের এই বিমানটিকে আবার গড়ে তোলার জন্য। তবে ফ্র্যাঙ্ক এতে রাজি হয় না। সে স্পষ্টভাবে বলে দেয় যে এটা সম্ভব না। সে পুরো পরিকল্পনাটি প্রত্যাখ্যান করে। পরদিন সকালে জেমস নামের একজন লোক সে সবার অজান্তেই সেখান থেকে বেরিয়ে যায়। দলের সেই নারী তাকে খুঁজে বের করতে চাইলে ফ্র্যাঙ্ক তাকে আটকে দেয়। ফ্র্যাঙ্ক বলে যে সে নিজে যাবে। ফ্র্যাঙ্ক জেমসকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে সেই পাহাড়ের কাছে গিয়ে পৌঁছায় যেখানে বিমানটির পেছনের অংশটি ধাক্কা খেয়েছিল। সেখানে সে দেখতে পায় বিমান থেকে যে ব্যক্তি ছিটকে পড়ে মারা গিয়েছিল তার লাশ এখনো সেখানে পড়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় তার শরীর কোনো কাপড় নেই। চারপাশে ছড়িয়ে রয়েছে গুলির খোসা। এই দৃশ্য দেখে ফ্র্যাঙ্ক পুরোপুরি অবাক হয়ে যায়। ঠিক তখনই জেমস সেখানে এসে উপস্থিত হয়। জেমস বলে যে এখানে তাদের আগেও এখানে কেউ এসেছে। সে জানায় যে সে এখানে এসেছিল তার হাত ঘড়িটি নিয়ে যেতে, যেটি সেই লোকটি তার কাছে পোকার খেলায় হেরে গিয়েছিল, কিন্তু এখন সেই লোকটির হাতে ঘড়িটিও নেই। তখন তারা বুঝতে পারে যে মরুভূমির কিছু চোরা কারবারি এখানে এসেছে। তারা তাদের সঙ্গীর হাত থেকে ঘড়িটি খুলে নিয়ে গেছে। আশেপাশে পড়ে থাকা গুলির খোসাগুলো তারই প্রমাণ, কারণ সেই ডাকাতরা তাদের সঙ্গীর মৃতদেহকে লক্ষ্য করে গুলি চালিয়ে নিশানা অনুশীলন করেছে। সবকিছু বুঝতে পেরে ফ্র্যাঙ্ক জেমসকে ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু জেমস এতে রাজি হয় না। সে ফ্র্যাঙ্ককে প্রশ্ন করে তুমি কেন আবার বিমান বানাতে চাও না? ফ্র্যাঙ্ক উত্তর দেয় যে কারণ সে কাউকে মিথ্যা আশ্বাস দিতে চায় না। তার মতে এমন কিছুই ঘটবে না। জেমস তখন বলে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ভালোবাসা চায়, আর যদি আমরা কাউকে ভালোবাসা না দিতে পারি তাহলে অন্তত তাকে আশা দেওয়া উচিত। যদি আশা দেওয়াটাও সম্ভব না হয় তাহলে তাকে তার ইচ্ছে মতো কাজ করতে দেওয়াটা উচিত। জেমসের কথাগুলো শোনার পর ফ্র্যাঙ্ক অবশেষে তাদের সঙ্গে বিমান বানাতে রাজি হয়ে যায়, যদিও তার মনে এখনো দৃঢ় বিশ্বাস ছিল যে এই বিমানটি দিয়ে উড়ে যাওয়া সম্ভব নয়। তারা দুজনেই সেই জায়গায় ফিরে আসে যেখানে তাদের বাকি সঙ্গীরা ছিল। এরপর সবাই মিলে নতুন করে বিমান তৈরির কাজ শুরু করে দেয়। দিনের বেলায় তারা কাজ করে না, কারণ দিনের গরম অসহ্য, তাই তারা সারা রাত ধরে কাজ করে। কিন্তু এক রাতে ঘটে এক বিপত্তি। আগুন জ্বালানো ও জেনারেটর চালানোর জন্য যে জ্বালানি তারা জমিয়ে রেখেছিল সেখানে ওয়েল্ডিং করার সময় আগুনের ফুলকি পড়ে যায়। মুহূর্তের মধ্যেই একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। ভাগ্যক্রমে এতে কারো প্রাণহানি হয়নি, কিন্তু তাদের সমস্ত জ্বালানি নষ্ট হয়ে যায়। এখন তাদের কাছে শুধু সেই পরিমাণ জ্বালানি অবশিষ্ট আছে যেটা দিয়ে তারা এখান থেকে উড়ে যেতে পারবে। ফলে তারা আর রাতে কাজ করতে পারে না। বাধ্য হয়ে দিনের বেলাতে কাজ শুরু করতে হয়, যখন মরুভূমির তাপমাত্রা সবচেয়ে বেশি। অসহ্য গরম সত্ত্বেও তারা হাল ছাড়ে না এবং কাজ চালিয়ে যায়। এখন বিমানটি প্রায় সম্পূর্ণ, বাকি ছিল শুধু একটি ডানা লাগানো। আর এই কাজ করার জন্য তাদের হাতে ছিল মাত্র একটি সুযোগ। যদি ডানাটি নিচে পড়ে যায় তাহলে আর কখনোই সেটিকে উপরে তোলা সম্ভব না, কারণ এত ভারী জিনিস তোলার মতো তাদের কাছে কোনো ক্রেন ছিল না। ধীরে ধীরে তারা সেই ডানাটি উপর থেকে নামাতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ সেই শিকলটি ছিঁড়ে যায় যেটি দিয়ে এই ডানাটি ধরে রাখা ছিল। শিকলটি ছিঁড়ে যাওয়ার পর ডানাটি প্রচন্ড গতিতে নিচের দিকে স্লাইড করতে করতে সরাসরি বিমানের গায়ে আঘাত করে। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়। এরই মধ্যে বিমানের ভেতর থেকে একজন সঙ্গী বাইরে বেরিয়ে আসে, যার কাজ ছিল ডানাটির বোর্ডের সঙ্গে যুক্ত করা। সে বলে যে আমি করে ফেলেছি। আসলে শিকলটি ছিঁড়ে যাওয়ার পর ডানাটি যখন নিচে নেমে আসে ঠিক সেই অবস্থানে এসে পড়েছিল যেখানে সেটি থাকার কথা ছিল। ডানাটি যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানটির পুরো কাঠামো সম্পূর্ণ হয়ে যায়। এখন সবার মনে নতুন করে আশা জাগে যে তারা সত্যি এখান থেকে উড়ে যেতে পারবে। আনন্দে তারা নাচতে শুরু করে ও
উল্লাস করা শুরু করে। পাশাপাশি তারা বালি সরিয়ে একটি রানওয়ে তৈরি করার কাজও শুরু করে যাতে সেই বিমানটি উড্ডয়ন করতে পারে। কিন্তু সবকিছু এত সহজ ছিল না। একদিন হঠাৎ সেখানে একটি ভয়ঙ্কর বৈদ্যুতিক ঝড় শুরু হয়। আকাশ থেকে একের পর এক বজ্রপাত হতে থাকে। বিমানের ডানার ভিতরে জ্বালানি ভর্তি ছিল বলে সবাই সেখানে ভয় পেয়ে যায় এবং দূরে সরে যেতে থাকে। কিন্তু এলিট সেখান থেকে সরে যায় না। সে কোনো মূল্যেই এই বিমানটি হারাতে চায় না। ঠিক যখন তার উপরে বজ্রপাত হতে যাচ্ছিল তখন ফ্র্যাঙ্ক তাকে জোরে টেনে পাশে লাফিয়ে পড়ে। এর ফলে এলিটের প্রাণ বেঁচে যায়, কারণ এলিটের কিছু হলে তাদের মধ্যে আর কেউই নেই এই বিমানটি সম্পূর্ণ করতে পারবে। তারপর তারা সবাই মিলে বিমানটির নাম রাখে ফিনিক্স। আসলে ফিনিক্স প্রাচীন মিশরীয় উপকথা অনুযায়ী মরুভূমির এক শক্তিশালী ও অলৌকিক প্রাণী যাকে অত্যন্ত ক্ষমতাবান হিসাবে ধরা হয়। তবে এখনো ফিনিক্স অর্থাৎ সেই বিমানটির ওপর অনেক কাজ বাকি ছিল। ধীরে ধীরে তাদের পানির মজুদও ফুরিয়ে আসতে থাকে। এক রাতে তারা বালির পাহাড়ের ওপার থেকে দেখতে পায় অনেক দূরে কিছু মানুষ তাঁবু খাটিয়ে ঘুমাচ্ছে। আসলে তারা সবাই ছিল চোরাকারবারি এবং অস্ত্রের সরবরাহকারী যারা মরুভূমির পথ ব্যবহার করে এক দেশ থেকে আরেক দেশে অস্ত্র পাচার করে। ফ্র্যাঙ্ক বলে তাদের কাছ থেকে পানির সাহায্য চাওয়া উচিত। যদিও এলিট এতে রাজি হয় না, তবুও ফ্র্যাঙ্ক ও তার কয়েকজন সঙ্গী সেই লোকদের কাছে পানির সাহায্য চাইতে যায়। ফ্র্যাঙ্ক ও তাদের একজন সঙ্গী পাথরের আড়ালে লুকিয়ে থাকে যাতে কোনো বিপদ এলে পাল্টা আক্রমণ করা যায়। তাদের কাছে অস্ত্র তো ছিল। যখন তারা চোরাকারবারিদের কাছে পানির অনুরোধ করে তখন হঠাৎ তাদের মধ্য থাকা একজন ফ্র্যাঙ্কের দলের সদস্যদের দিকে গুলি ছড়া শুরু করে। ফ্র্যাঙ্ক এবং তার সঙ্গী তখন পেছনের দিক থেকে চোরাকারবারিদের উপরে গুলি চালায় এবং তাদের কয়েকজনকে হত্যা করে। তবে একজন চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। ফ্র্যাঙ্কের কাছে সুযোগ ছিল তাকে পেছন থেকে গুলি করার, কিন্তু সে গুলি চালায় না, কারণ সে তো আর খুনি নয়। এদিকে জেমস নিহত চোরাকারবারিদের একজনের হাতে নিজের সেই ঘড়িটি দেখতে পায় যেটি তার বন্ধুর ছিল। আর এর মানে এরাই সেই চোরাকারবারি যারা আগেও এখানে এসেছিল এবং তাদের মৃত সঙ্গীর দেহে গুলি চালিয়ে নিশানার অনুশীলন করেছিল। অর্থাৎ এরা অত্যন্ত বিপজ্জনক চোরাকারবারি। এই চোরাকারবারিদের একজন বেঁচে যায়, যদিও সে মারাত্মকভাবে আহত হয়। তারা সবাই মিলে তাকে নিজেদের বিমানের কাছে নিয়ে আসে। দলের কয়েকজন চায় যে তাকে মেরে ফেলা হোক, কারণ সে তাদের একজনকে হত্যা করেছে। কিন্তু ফ্র্যাঙ্ক এতে রাজি হয় না। এই বিষয় নিয়ে সবার মধ্যে তীব্র তর্ক শুরু হয়ে যায়। ঠিক তখনই এলিট হঠাৎ করে তাকে গুলি করে হত্যা করে। এতে ফ্র্যাঙ্ক ও এলিটের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া শুরু হয়। এলিট ফ্র্যাঙ্ককে দোষারোপ করে, বলে যে ফ্র্যাঙ্কই তো পাইলট ছিল এবং তার কারণেতে আমরা এখন সবাই আটকা পড়ে গেছি। এলিটের কথার উত্তরে ফ্র্যাঙ্ক প্রচন্ড রেগে যায় এবং এলিটকে একটা ঘুষি মারে। এতে এলিট আরো ক্ষিপ্ত হয়ে যায়, কারণ তার আত্মসম্মানে আঘাত লেগেছে। এলিট ঘোষণা করে যে সে আর বিমান বানাবে না। সে বলে যতটা কাজ করার ছিল সে করেছে, এখন সে 10 জন মানুষের সমান কাজ করে আর বাকিরা শুধু বিশ্রাম নেয়। এই সময় কেলি তার কাছে আসে এবং অনুরোধ করে যে তার সাহায্য ছাড়া এই বিমান তৈরি করা প্রায় অসম্ভব। সে জানায় যে তাদের সবাইকে তার প্রয়োজন। তখন এলিট বলে যে সবাই যদি তাকে অনুরোধ করে তবেই সে কাজ করবে। বাধ্য হয়ে সবাই, এমনকি ফ্র্যাঙ্কও তার কাছে অনুরোধ করে। ফ্র্যাঙ্ক বলে যে তুমি এখানকারই বস, দয়া করে এই কাজটা শেষ করো। অবশেষে এলিট রাজি হয়। আবার সবাই একসঙ্গে বিমান তৈরির কাজে লেগে পড়ে। একদিন তারা দূরবীন দিয়ে দেখতে পায় যে চোরাকারবারিরা পালিয়ে গিয়েছিল তারা আবারও কিছু লোকজন নিয়ে ফিরে এসেছে, কিন্তু তারা সামনে এগোয় না, কারণ তারা জানে এই দলটির কাছে এখন অস্ত্র রয়েছে। চোরাকারবারিরা বুঝতে পারে যে খুব শীঘ্রই তাদের খাবার ও পানির মজুদ ফুরিয়ে যাবে এবং যখন তারা দুর্বল হয়ে পড়বে তখনই তারা আক্রমণ করবে। এই বিপদের মধ্যেও তারা আরো জোরে সোরে কাজ শুরু করে দেয় এবং শেষ পর্যন্ত বিমানের কাজ সম্পন্ন হয়ে যায়। এরপর ফ্র্যাঙ্ক একটি ম্যাগাজিন খুঁজে পায়, যে ম্যাগাজিনে বিভিন্ন ধরনের বিমানের মডেলের ছবি ছিল। সেগুলো দেখেই এলিট এই বিমানের নকশা তৈরি করেছিল। এখানে সবাই জানতে পারে এক ভয়ঙ্কর সত্য। এলিট আসলে যেই বিমানগুলো বানাতো সেগুলো ছিল শিশুদের খেলনা বিমান। সে ছোট ছোট মডেল প্লেন বানাতো, যদিও সেগুলো উড়তে পারতো না, কিন্তু বাস্তবে সে কখনো এত বড় একটি বিমান তৈরি করেনি। এই সত্য জানার পর সবাই ভীষণ রেগে যায়। বিশেষ করে আয়ান পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে এলিটের মাথায় বন্দুক তাক করে বলে, এত সপ্তাহ ধরে তুমি আমাদের বোকা বানিয়ে রেখেছো। কিন্তু এলিটের আত্মবিশ্বাস ছিল অটুট। সে বলে যে এই বিমানটা উড়বেই, কারণ রিমোট কন্ট্রোল করা মডেল প্লেনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করার অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফ্র্যাঙ্ক আয়ানকে থামিয়ে দেয়। ঠিক তখনই সেখানে আবারও ঝড় শুরু হয়ে যায়। বাতাসের গতি বাড়তেই যেই বিমানটি তারা সপ্তাহের পর সপ্তাহ কঠোর পরিশ্রম করে বানিয়েছিল সেটি হালকা হালকা করে নিজে থেকেই উপরে উঠতে শুরু করে। এই দৃশ্যটা দেখার পর সবাই বুঝতে পারে যে এই বিমানটি সত্যিই উঠতে পারবে। মরুভূমির ঝড়ের ফলে কিছুক্ষণ পর বিমানটি বালির নিচে ঢেকে গেলেও ফ্র্যাঙ্ক দৃঢ় কণ্ঠে বলে যে তারা সবাই মিলে এটি ওড়াবে। সবাই মিলে বিমানটিকে
নিজেকে বালির নিচ থেকে বের করে আনে এবং টেনে নিয়ে যায় এমন একটি জায়গায় যেখানে বালি কম ছিল। তারপর তারা ইঞ্জিন চালু করার চেষ্টা করে। কয়েকবার ব্যর্থ হওয়ার পর অবশেষে ইঞ্জিনের শব্দ শুনে দূরে থাকা চোরাকারবারিরাও সতর্ক হয়ে যায়। তারা ঘোড়ায় চড়ে তাদের বন্দুক হাতে নিয়ে তারা এগিয়ে আসতে থাকে। সবাই বিমানের উপরে উঠে পড়ে এবং ডানার সঙ্গে ঝুলে পড়ে, কারণ এই বিমানের নকশাই এমন ছিল যে ভিতরে বসার মতো কোনো জায়গায় ছিল না। বিমানটি রানওয়ের উপর দিয়ে এগোতে শুরু করে এবং পেছন থেকে চোরাকারবারিরা একের পর এক গুলি চালাতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় কারো গায়ে একটি গুলিও লাগেনি। রানওয়ে শেষ হয়ে যাওয়ার মুহূর্তে তাদের ফিনিক্স গভীর খাদ পার হয়ে আকাশে উড়ে যায়, আর এভাবেই তারা মৃত্যুর মুখ থেকে সফলভাবে পালাতে সক্ষম হয়। শেষে দেখানো হয় যে তারা সবাই নিজ নিজ পরিবার নিয়ে সুখে আছে। ফ্র্যাঙ্ক ও তার কো পাইলট মিলে ফিনিক্স নামের একটি এয়ারলাইন্স কোম্পানি খুলে ফেলেছে, আর এলইটির একটি ছবি ছাপা হয় একটি ম্যাগাজিনে, যার নিচে লেখা থাকে নাসার নতুন আশা। এর অর্থ সে এখন নাসার জন্য কাজ করছে। ফ্লাইট অফ দ্য ফিনিক্স আমাদের শেখায় যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন মানুষের ইচ্ছা শক্তি তাকে নতুন পথ দেখায়। মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এমন আরো মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ